সো আমাদের কোড দিয়ে আমরা এক্সাম্পলে দেখবো যে কীভাবে ফর্কের আমাদের কিছু সিমুলেশন আছে। সো ফর্ক কল করলে কী হয়, দেন কখন ওয়েট কল আছে এবং প্যারেন্ট কখন এক্সিকিউট হচ্ছে, কখন চাইল্ড এক্সিকিউট হচ্ছে, এইরকম সিমুলেশনের মাধ্যমে, এবং সেই সিমুলেশন থেকে আমাদের হচ্ছে আউটপুট মাঝে মাঝে লিখতে হয়। সো এটা আমরা দেখবো এক্সাম্পলের মাধ্যমে। সো চলো দেখি। সো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, একটা সিম্পল এক্সাম্পল। সিম্পল বলতে এটার আউটপুট খুবই ছোটো, ক্যালকুলেশন অনেক অল্প। আর এখানে ফর্ক কয়বার আছে? ফর্ক হচ্ছে একবার। ওকে, সো লেটস স্টার্ট। সো আমরা জানি প্রথমে আমাদের একটা প্রসেস থাকে যেটা এই পুরোটা অ্যাক্সেস থাকে, সেটা হচ্ছে আমরা ধরে নিই P1, প্রসেস 1। সো প্রসেস 1-এর কাছে পুরো কোডটা আছে। তখন প্রসেস 1 কী করবে? ফার্স্টে এইখানে হিট করতেছে, দেন এইখানে হিট করবে, তাহলে কী হলো, একটা এর কাছে ভ্যারিয়েবল P সেভ হবে। সো আমরা এখানে প্রসেস 1-এর জন্য একটা লিখি, এখানে প্রসেস 1-এর জন্য PID P। আচ্ছা, P এর একটা ভ্যালু আমরা জানি, পরে আমরা দিই, পরে অ্যাসাইন করি, সমস্যা নেই। সো এরপরে এখানে হিট করবে। সো আমরা এখানে লিখি a equals to 3, এর কাছে ভ্যারিয়েবল a 3 সেভ হলো। দেন এখানে হিট করবে, এখানে হচ্ছে b equals to 11। ওকে, b equals to 11। দেন এখানে ক্যারেক্টার টাইপ একটা অ্যারে নিয়েছে, 20 সাইজের একটা অ্যারে। সো s আমরা একটা অ্যারে নিই। ওকে, দেন এইখানে আমাদের খেলাটা এখানে। সো এখানে ফর কল করছে, এবং এখানে কী হবে, এখানে আমাদের একটা নতুন প্রসেস ক্রিয়েট হবে, যেটাকে আমরা বলতেছি চাইল্ড প্রসেস, নাম দিচ্ছি P2। সো P2 যখনই ক্রিয়েট হবে, P2 ক্রিয়েট হওয়ার পরেই আমাদের যে প্যারেন্ট প্রসেস P1 আছে, এটারই তো চাইল্ড P2। সো কী হবে, P2 P1-এর সব কিছু ইনহেরিট করবে। P2 হচ্ছে সব কিছু ইনহেরিট করবে। সো আমরা এখান থেকে কী করতে পারি, পুরোটা কপি করতে পারি। এই পুরো জিনিসটাই ইনহেরিট করে ফেললো, এবং এখানে যেই P এর মধ্যে ফর্কটা কল হয়েছে, এই ফর্কের ভ্যালু P2 এর ক্ষেত্রে কী হবে? P2 এর ক্ষেত্রে ফর্কের ভ্যালু অলওয়েজ 0, ইনিশিয়ালি ফর্কের ভ্যালু 0 থাকে। আর এর প্যারেন্টের ফর্কের ভ্যালু আমরা 101 ধরতে পারি, অথবা 202, এটা র্যান্ডম, এটা ইচ্ছা, বাট নন জিরো বা গ্রেটার দ্যান 0 হতে হবে। সেখানে কী হলো, P2। এখন কি আমাদের কী হবে, P1 চলবে না P2 চলবে? অবভিয়াসলি P1 এক্সিকিউট হতে থাকবে, কারণ P1 কিন্তু অলরেডি এক্সিকিউশনে আছে, আর P2 এখন ক্রিয়েট হওয়ার পরে সে কিন্তু রেডি কিউতে আছে, তাকে এখনও CPU অ্যালোকেশন দেওয়া হয়নি। সো আমাদের P1-ই চলবে। সো P1 আবার এখানে হিট করবে। সো এই কন্ডিশনটা অবশ্যই স্যাটিসফাই করবে না, বিকজ P1 হচ্ছে গ্রেটার দ্যান 0। ওকে, তারপরে আমাদের এলসে যাই, এলসিফে যাই, এখানেও কিন্তু P এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0, নট ইকুয়াল 0। সো এইটা কন্ডিশন ম্যাচ করতেছে না, তার মানে P1 গিয়ে হিট করবে এলসের মধ্যে। এলসে গিয়ে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা ওয়েট কল করা আছে। সো এই ওয়েটে কী করবে, ওয়েটে আমাদের প্যারেন্ট প্রসেসটা এই সময় ওয়েট করবে। সেখানে আমরা P1-কে ওয়েট করাচ্ছি, এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখি যে এটা ওয়েট। এখন কি হবে, এখন P2 কাজ শুরু করবে, তার মানে এখন P1-কে আমরা রেডি কিউতে ফেরত নিয়ে যাব, এবং P2-কে আমরা CPU অ্যালোকেশন দিয়ে এক্সিকিউশনে নিয়ে আসবো। সো এখন P2 কোথা থেকে কাজ শুরু করবে, P2 এর কাছে এতগুলো লাইন আছে, সো এখান থেকে এক্সিকিউশন শুরু করবে। সো P2 এখানে হিট করলো, এটা তো অবশ্যই না, কারণ P2 এর ভ্যালু হচ্ছে 0, P2 এর P এর ভ্যালু হচ্ছে 0। দেন এলসিভি হিট করবে, এইটা কন্ডিশনকে ম্যাচ করে, ইয়েস ম্যাচ করতেছে। ওকে, তখন কি হবে, এই লাইনটা এক্সিকিউট হবে P2। সো কী করতেছে, স্ট্রিং কপি করতেছে, এই চাইল্ডটা এস এর মধ্যে কপি করতেছে। সো এখানে কী হবে, এস ইকুয়ালস টু চাইল্ড। চাইল্ড কপি হয়ে গেল। দেন এই লাইনটা এক্সিকিউট হবে, এটা কি a ইকুয়ালস টু a ইন্টু বি, আর এটা হচ্ছে, আচ্ছা এই আমরা এখানে প্রথমে ক্যালকুলেশন শেষ করি। a ইকুয়ালস টু a ইন্টু বি, এর ভ্যালু কত, 3 ইন্টু 11, তাহলে 33, আর বি এর হচ্ছে b বাই a। সো এখানে বি এর টাইপটা কিন্তু আমাদের ইন্টিজার টাইপ ছিল। সো এইখানে ক্যালকুলেশনটা b বাই a মানে 11/3 করলে 0 পয়েন্ট সামথিং আসে। সো যেহেতু ইন্টিজার, সো আমরা 0টা নিব, ডেসিমাল পার্টটা বাদ দেবো, অন্য 0টা নিব। তো এলসি তো যাবে না, বিকজ এলসিকে অলরেডি এন্টার করে ফেলছে। এখন কি হবে, এখন সে একদম এই কন্ডিশনের বাইরে বের হয়ে এখানে হিট করবে P2। এখানে কি আছে, প্রিন্ট করতে হবে, আমাদের একটা প্রিন্টিং স্টেটমেন্ট আছে, এবং এখানে এস আর এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। দেন পরে হচ্ছে এস আর বি এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। সো আউটপুটে কি হবে, এই এসে এখন কি আছে, এই এসে কিন্তু এখন চাইল্ড আছে। সো আমাদের আউটপুটে কি হবে, আমাদের আউটপুটে হচ্ছে চাইল্ড ইজ প্রিন্টিং a ইকুয়ালস টু এর ভ্যালুটা, সো a ইকুয়ালস টু 33। তো আমরা আউটপুটটা লিখে ফেলি। ওকে, সো আমাদের আউটপুটটা হচ্ছে চাইল্ড ইজ প্রিন্টিং a ইকুয়ালস টু 33 অ্যান্ড চাইল্ড ইজ প্রিন্টিং b ইকুয়ালস টু 0। এই দুটো লাইন এক্সিকিউট করা শেষ P2 এর জন্য। তারপরে P2 রিটার্ন 0, এবং P2 এখান থেকে বের হয়ে যাবে, তার মানে P2 টার্মিনেট হয়ে গেছে। আমরা এখানে একটা ক্রস দিতে পারি।
আচ্ছা, এটার কালারটা আমি একটু চেঞ্জ করি, এটা আমরা বোঝানোর জন্য, যেটা P2 দিয়ে প্রিন্ট করা। ওকে, এটা হচ্ছে P2 প্রিন্ট করছে। এরপর আমরা কি করব, আমরা আবার এবার যেহেতু চাইল্ডটা এক্সিকিউট শেষ, তো এখন কি হবে, প্যারেন্টের ওয়েটটা এখান থেকে যেখানে ওয়েট কল হয়েছিল এর পরের লাইনগুলো আবার এক্সিকিউশন শুরু করব। সো আমরা কি করব, এই প্যারেন্টের কাজটা আবার শুরু করব এবং P1টা আবার পুনরায় আমার এই দিকে চলে আসবে। সো এখানে প্রথমে হিট করবে, হিট করলে কি হবে, s ইকুয়ালস টু প্যারেন্ট। সো এখন s এর মধ্যে যাই থাক, আমাদের s ইকুয়ালস টু প্যারেন্ট প্রিন্ট হতে হবে। সেখানে s ইকুয়ালস টু প্যারেন্ট এন্টার করব। s ইকুয়ালস টু প্যারেন্ট কপি হয়ে গেল। দেন এই লাইনটা হচ্ছে a ইকুয়ালস টু a প্লাস b। সো a এর ভ্যালু কত, সেখানে a এর ভ্যালু কত, a এর ভ্যালু কিন্তু 3। আমরা কিন্তু আগের ভ্যালুটা নিব না, বিকজ প্যারেন্টের যা আছে সেটাতে ক্যালকুলেট হবে। সো এখন এর ভ্যালু কত হবে, আমরা বলতে পারি এর ভ্যালু তো 33 হতে পারে, বাট না, বিকজ প্যারেন্ট কখনো চাইল্ডকে ইনহেরিট করবে না, চাইল্ড প্যারেন্টের ভ্যালুকে ইনহেরিট করবে। আর প্যারেন্টের যে ইনিশিয়াল ভ্যালু ছিল 3, এটা কি কোনো চেঞ্জ হয়েছে, এখানে হয়নি। সো এখানে এর ভ্যালু অ্যাকচুয়ালি এখনও 3 আছে। সো এর ভ্যালু আপডেট হয়ে কী হবে, 11 প্লাস 3 ইকুয়ালস টু 14। সো এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 14। সো নাও নেক্সট লাইনে এক্সিকিউট করবে, এটা হচ্ছে b ইকুয়ালস টু b মাইনাস a। সো b এর ভ্যালু কত, b এর ভ্যালু আগেরটা আছে। সো b ইকুয়ালস টু b মাইনাস a মানে হচ্ছে আমাদের b এর ভ্যালু কত, 11। আর এখন a এর ভ্যালু কত, এখন a এর ভ্যালু কিন্তু 14। সো 14 দিয়ে মাইনাস হবে অ্যান্ড ইট উইল বি -3। ওকে, সো আমাদের এটা ডান। এরপরে কি, এরপরে জাস্ট সিম্পলি এই কন্ডিশন থেকে বের হয়ে P1 এই দুটো লাইন এক্সিকিউট করবে। সো এই দুটো লাইন কি, প্রিন্টিং লাইন। সো আগের বারের মতোই s এর মধ্যে কি আছে, আমাদের প্যারেন্ট আছে, আর a এর ভ্যালু 14, আবার s এর মধ্যে প্যারেন্ট, আবার b এর ভ্যালু হচ্ছে -3। সো এখানে আউটপুটটা কি হবে, ওকে, সো আউটপুট হবে প্যারেন্ট ইজ প্রিন্টিং ইকুয়ালস টু 14, প্যারেন্ট ইজ প্রিন্টিং b ইকুয়ালস টু -3। ওকে, সিম্পল, এটা খুবই সিম্পল একটা ছিল, একটা ফর্ক। সো এইভাবে হচ্ছে ফর্কগুলো কাজ করবে। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি। ওকে, সো লেটস লুক ইনটু আনাদার এক্সাম্পল। এটা একটু বড়। সো লেটস বিগিন। সো ফার্স্টে এগুলো আমরা বাদ দিই, এখান থেকে আমাদের কাজটা শুরু করি। সো আমাদের প্রথমে P1 আছে। সো P1 কি, পুরোটা তার কাছে অ্যাক্সেস, P1 এর কাছে, তার কাছে পুরো কোডটা আছে। সো P1 কি করবে, এখানে হিট করলো মেইন ফাংশন, দেন এখানে হিট করলো, দেন কি হলো, ইস ফর্ক কল হয়েছে। সো এখানে কি হবে, আমাদের একটা প্রসেস 2 ক্রিয়েট হবে। সো এখানে আমাদের প্রসেস 2 ক্রিয়েট হবে। ওকে, প্রসেস 2। সো আমরা এখানে একটা ঘর করে ফেললাম। যখনই আমাদের প্রসেস 2 ক্রিয়েট হয়েছে, আমরা তখনই এটা লিখে ফেলবো এখানে। আচ্ছা, প্রসেস 2 অন্য কালার দিয়ে লিখি, প্রসেস 2। সো আমরা কি করবো, P1 এ এখন আমরা লিখে ফেলি কি কি আছে আমাদের P1 এ। সো এখানে যেহেতু P তে ফর্ক কল করছে, সো P2 এ আমাদের P এর ভ্যালু কত হবে, P2 এ P এর ভ্যালু হবে হচ্ছে 0, বিকজ ইনিশিয়ালি ফর্কের ভ্যালু 0 হয়। অ্যান্ড P1 এ P এর ভ্যালু কত হবে, প্রসেস 1 এর P এর ভ্যালু আমরা একটা নন জিরো ধরে নিই, সাপোজ 1 গ্রেটার দেন 0 আর কি। ওকে, নাও এখন কি হবে, P2 এখানে স্টপ থাকবে, P1 কিন্তু এক্সিকিউশনই থাকবে, কারণ সে মানে এক্সিকিউশন আছে, তো P1টাই আমাদের নেক্সট আগাম। সো এখানে আসবো, এটা কখনোই হবে না বিকজ বড়। দেন এখানে আসি এলসিফ, এলসিফে P1 হিট করবে। এখন P ইজ গ্রেটার দেন 0, ইয়েস, কন্ডিশন স্যাটিসফাইড। সো কী হবে, এই লাইনটা প্রিন্ট করি আমরা, প্যারেন্ট স্টার্টেড। ওকে, প্যারেন্ট স্টার্টেড প্রিন্ট হয়ে গেল। এখন আমরা কী করবো, নেক্সটে আমাদের আগাই। সো নেক্সটে কি, এখানে এই যে একটা ওয়েট কল পাইলাম আমরা। সো ওয়েট কলটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এখানে একটা ওয়েট পেয়েছি এবং ওয়েটে আমাদের কে ওয়েট করবে, ওয়েটে ওয়েট করবে P1। এখানে আমরা একটা ক্রস দিয়ে বুঝাতে পারি যেটা একটা ওয়েট করতেছে। আচ্ছা, সো এখন কী হবে, প্যারেন্ট যেহেতু ওয়েট করতেছে, তার মানে চাইল্ড এক্সিকিউশন শুরু করবে। সো চাইল্ডের কাছে কতগুলো লাইন আছে, চাইল্ডের কাছে এখান থেকে শুরু করে এই পুরোটা আছে। সো চাইল্ড কী করবে, ইফ থেকে ইফ কন্ডিশন থেকে এক্সিকিউশন শুরু করবে। সো এখন এটা এক্সিকিউশন চলে আসলো, এখানে P2 হিট করলো, এটা তো হবে না। এলসিফ হিট করবে, এলসিফে হিট করলাম, এলসিফে কি এটা কন্ডিশন ম্যাচ করবে, করবে না, বিকজ P এর ভ্যালু 0। সো কী করবে, এই এলসিফের বাইরে করে আমাদের এলসটা এই যে এখানে আসবে। এখানে আসার পরে কী হয়েছে, চাইল্ড স্টার্টেড, এটা প্রিন্ট হবে। সো আমরা চাইল্ড স্টার্টেডটা এখানে প্রিন্ট করি। ওকে, চাইল্ড স্টার্টেড। দেন এখানে এলসের পরে আমাদের চলে আসবে এখানে প্রিন্টএফ টার্মিনেটিং, এটার পরে সে হিট করবে এখানে প্রিন্টএফ, এখানে টার্মিনেটিং প্রিন্ট করবে। ওকে, টার্মিনেটিং। সো টার্মিনেটিং প্রিন্ট করার মাধ্যমেই ও কী করতেছে, টার্মিনেট অ্যাকচুয়ালি করে যাচ্ছে, এটা বাইরে বের হয়ে গেল। সো আমরা P2কে ক্রস দিয়ে ফেলি, P2 এর আমাদের আর কোনো কিছু লাগবে না। ওকে, না এখন আমরা কি করব, আমরা চলে যাব আমাদের প্যারেন্টের কাছে ফেরত চলে যাব। সো প্যারেন্ট এখান থেকে আর থাকবে না, সো আমরা এটাকে মুছে ফেলতে পারি, এটাকে মুছে ফেলি। আমরা এখন
P1 স্টার্ট করবো। সো এখানে কি হবে, এইটা প্রিন্ট করবে নেক্সট লাইন। সো এখন P1 কি এখান থেকে এক্সিকিউশন শুরু করবে, এই যে এতটুকু তার কাছে আবার আছে। সো এখানে ফার্স্ট লাইন হচ্ছে চাইল্ড ফিনিশড, সো এটা প্রিন্ট করবে। সো চাইল্ড ফিনিশ প্রিন্ট করে আসি। ওকে, চাইল্ড ফিনিশড প্রিন্ট হলো। তারপরে কি হবে, এই লাইনটাতে হিট করবে। এই লাইনে হিট করলে কি হবে, আরেকটা নতুন ফর্ক কল হয়েছে। সো এখানে কি হবে, নতুন একটা প্রসেস P3 ক্রিয়েট হলো, নিউ প্রসেস P3। সো আমরা কি করবো, এখানে একটা দাগটা নিই, এবং এইটা হচ্ছে আমাদের P3। ওকে, P3 ক্রিয়েট হলো। P3 ক্রিয়েট করার সাথে সাথে P3 এর জন্য আমাদের যে প্যারেন্ট P1 তার সব ভ্যালুগুলো ইনহেরিট করবে। সো যেহেতু কোনো ভ্যালু নাই, সো ইনহেরিট করার দরকার নেই। জাস্ট এখানে কিউ এর ভ্যালুটা আমাদের চলে আসবে হচ্ছে 0, এবং যেহেতু কিউ এর ভ্যালু 0, তার মানে আমাদের প্যারেন্টের কিউ এর ভ্যালু কত, প্যারেন্টের আমাদের কিউ এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 0। সো আমরা এখানে 202 ধরতে পারি, 202। ওকে, এখন আমাদের কি হবে, P3টা এখানে ক্রিয়েট হলো, কিন্তু আমাদের এক্সিকিউশন কিন্তু P1টাই থাকবে। সো P1 এখানে হিট করবে, এটা কন্ডিশন স্যাটিসফাই করবে না, এখানে হিট করবে তাও স্যাটিসফাই করবে না, বিকজ কিউ এর ভ্যালু 202। সো তারপরে এলসে গিয়ে হিট করবে এবং এলসটা এক্সিকিউট করা শুরু করবে। কিন্তু কতটুকু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা ওয়েট কল আছে। সো দেখি কি হয়। সো এখানে প্রথমে এখানে হিট করবে প্রিন্ট এফ, প্রিন্ট প্যারেন্ট স্টার্টেড। সো এখানে আবার হচ্ছে প্যারেন্ট স্টার্টেডটা প্রিন্ট করবে। ওকে, প্যারেন্ট স্টার্টেড প্রিন্ট করা হয়ে গেল। তারপরে কি হবে, এই যে এখানে আসলো আবারও একটা ওয়েট। সো এখানে আবার আমরা ওয়েটকে রিজলভ করতে দেখতে পাচ্ছি, ওয়েট কল করা আছে। সো এখানে ওয়েট করবে কে, আবারও প্যারেন্ট P1। P1টা এখানে আবার ওয়েট করতেছে, আমরা ক্রস দিয়ে বুঝালাম যে ওয়েট করতেছে। এখন কে শুরু হবে, এই যে P3 শুরু হবে, চাইল্ড প্রসেস। সো P3 এর কাছে কতটুকু আছে, এই যে এতটুকু, পুরোটা যে এখান থেকে শুরু করে এতটুকু। সো এখানে ফার্স্টে এখানে হিট করলো, এটা মিলবে না, দেন এলসিএফ হিট করলো। এখন এলসিএফে কি, কিউ ইকুয়ালস টু 0, এই যে আমরা দেখতে পাচ্ছি কিউ ইকুয়ালস টু 0। তো এই কন্ডিশন অবশ্যই স্যাটিসফাই করতেছে, যার কারণে আমরা এর ভিতরে ঢুকবো। সো এর ভিতরে ঢুকতেছে, ঢোকার পরে কি হবে, এখানে কি আছে, গ্র্যান্ড চাইল্ড স্টার্টেড। সো গ্র্যান্ড চাইল্ড স্টার্টেডটা প্রিন্ট হবে। ওকে, প্রিন্ট করে ফেললাম গ্র্যান্ড চাইল্ড স্টার্টেড। দেন এর পরবর্তী লাইন কি আছে, এটা তো এই লাইনটা সে এলসে যাবে না। সো এরপর আমাদের ও ডিরেক্টলি চলে আসবে এই লাইনটা হিট করতে, এই লাইনে হিট করবে। এখানে কি আছে, প্যারেন্ট ফিনিশড। সো প্যারেন্ট ফিনিশটা প্রিন্ট করবে। ওকে, প্যারেন্ট ফিনিশড প্রিন্ট হয়ে গেল। তারপরে কি হবে, এখান থেকে ডিরেক্ট চলে আসবে এখানে টার্মিনেটিংয়ে, বিকজ এখানে তো আর ঢুকবে না, বিকজ এটা হচ্ছে কিসে ছিল, এটা আমাদের এলসিএফ এর কন্ডিশনের মধ্যে ছিল। সো এরপরে এলসি যাবে না, সে ডিরেক্ট হিট করতেছে টার্মিনেটিং। সো আবারও এটা টার্মিনেট হয়ে যাচ্ছে। সো আমরা এখানে টার্মিনেট প্রিন্ট করি। ওকে, টার্মিনেট হয়ে গেল এবং এটাও বাইরে চলে গেল। সো আমরা এখানে ক্রস দিই। এখন আবার আমাদের সেই আগের প্যারেন্ট আবার স্টার্ট শুরু হবে, P1। সো P1 কোথায় ওয়েট করতেছিল, এই যে এখানে। সো আমরা এখান থেকে কী করবো, এটা কেটে দিই, মুছে দিই আর কি। P1টা আবার স্টার্ট করতেছে এখান থেকে, কোথা থেকে, তার পরবর্তী লাইন থেকে। সো এইটা হচ্ছে তার নেক্সট লাইন, এখান থেকে যে P1 এর কাছে এতটুকু বাকি আছে। সো P1 এখানে হিট করলো, এখন গ্র্যান্ড চাইল্ড ফিনিশড। সো গ্র্যান্ড চাইল্ড অলরেডি ফিনিশ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং প্যারেন্ট সেটা ইন্ডিকেট করতেছে। সো এটা আমরা প্রিন্ট করে আসি। ওকে, গ্র্যান্ড চাইল্ড ফিনিশড, অ্যান্ড তারপরের লাইনে কি, প্যারেন্ট ফিনিশড। ওকে, আবার প্যারেন্ট ফিনিশড আমরা প্রিন্ট করি। প্যারেন্ট ফিনিশড প্রিন্ট করলাম। তারপরের লাইনে কি, পরের লাইন বলতে এটা একদম বাইরে বেরিয়ে এখানে আসবে। প্যারেন্ট ফিনিশটা আবার এই লাইনটাতে এক্সিকিউট করবে, আবারও প্যারেন্ট ফিনিশ লিখে আমরা। ওকে, প্যারেন্ট ফিনিশড। এরপরে সে কোথায় যাবে, এরপরে চলে যাবে টার্মিনেটিংয়ে। সো একদম লাস্টের লাইনটা টার্মিনেটিং, এবং অ্যাকচুয়ালি এখন মেইন আমাদের যে প্যারেন্ট সেও টার্মিনেট করতেছে। সো এখানে হচ্ছে টার্মিনেটিংটা প্রিন্ট হবে, টার্মিনেটিং। এবং এইটা প্রিন্ট করার মাধ্যমেই কি করতেছি, আমরা প্যারেন্টটাকেও টার্মিনেট করে দিচ্ছি, বা প্যারেন্টটা টার্মিনেট হয়ে গেছে। সো ইয়েস, আমাদের টাস্ক কিন্তু ডান। এবং এগুলো হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটপুট, এবং এটা হচ্ছে ভ্যালু। এখানে আমাদের এই ভ্যালুগুলো অত প্রয়োজন হয় নাই, বিকজ এদের মধ্যে কোনো ভ্যারিয়েবল ছিল না। বাট যদি ভ্যারিয়েবল থাকতো তাহলে কিন্তু আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, এই টেবিলটা ট্রেস রাখা, বিকজ আমাদের আউটপুটে যদি এই ভ্যালুগুলো প্রিন্ট করতে দিত তাদের ভ্যারিয়েবলগুলো, সো আমরা ওইটা কিন্তু কারেক্টলি প্রিন্ট করতে পারতে হতো। বিকজ
বিকজ যার ভ্যালু যেটা বা যে যাকে ইনহেরিট করতেছে শুধু তার ভ্যালুটাই কাজে লাগিয়ে কিন্তু আমরা এখানে আউটপুটটা নিয়ে আসতাম। ওকে, সো এটা একটু বড় এক্সাম্পল ছিল। এটা যদি আমরা বাসায় একবার প্র্যাকটিস করি বা নিজেরা একবার করে করি তাহলে অবশ্যই সবার হাত চালু হয়ে যাবে ফর্ক যে কোনো প্রবলেম ফর্কের মাধ্যমে যে কোনো প্রবলেম সলভ করতে।